নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, বেথুন কলেজিয়েট স্কুল। আজকে ক্লাস 10 তোমরা রসায়নের ধাতুবিদ্যা এই চ্যাপ্টারটি আমার সাথে পড়বে। আজকে এই চ্যাপ্টারের প্রথম পর্বে আমরা উপস্থিত। চলো তাহলে শুরু করা যাক। ধাতুবিদ্যার এই প্রথম ক্লাসে আমরা পড়ব বিভিন্ন ধাতুর নাম, তাদের ব্যবহার, তাদের সংকর ধাতু বলতে কি বোঝায় এবং সেই সংকর ধাতুর ব্যবহার। আমরা শেষ করব জারণ বিজারণ পদ্ধতি দিয়ে। তাহলে আজকের এই ক্লাসটা আমরা প্রথমেই শুরু করব বিভিন্ন ধাতুর নাম দিয়ে। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে কয়েকটা ধাতুর নাম বলো, তাহলে তোমরা বেশ অনেক রকম ধাতু এখন শিখে গেছো, যেহেতু তোমাদের পিরিয়ডিক টেবিল পড়ানো হয়ে গেছে। তোমরা সোডিয়ামের নাম বলবে, পটাশিয়ামের নাম বলবে, আয়রনের নাম বলবে, কপারের নাম বলবে, জিঙ্ক বলবে, টিন বলবে, সোনা, রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি এরা তো রয়েছে। আমাদের আজকের সিলেবাসে বা ক্লাস 10-এর সিলেবাসে যে 4টে ধাতু নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো আয়রন, কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। রট আয়রন নামটার সাথে তোমরা প্রত্যেকে পরিচিত, কারণ রট আয়রনের ফার্নিচার তোমরা দেখেছো। এগুলি যেমন মজবুত হয়, হালকা হয়, টেকসইও হয় এবং দেখতেও সুন্দর হয়। তাহলে সেই রট আয়রন আর কিসে কিসে কাজে লাগে সেটা একটু দেখে নি চলো। এটা দিয়ে আমরা পেরেক বানাতে পারি, নাট বোল্ট বানাতে পারি, শিকল বানাতে পারি, ফার্নিচার তো আগেই বলেছি বানাতে পারি, নোঙর বানাতে পারি, জাহাজে যে নোঙর থাকে সেগুলো ব্যবহার করতে পারি, সেগুলো তৈরি করতে পারি। বাদ্যযন্ত্রের তার, বাদ্যযন্ত্র মানে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, গিটার, সেতার ইত্যাদি যে তারগুলো পাওয়া যায় সেগুলো আমরা এটা দিয়ে বানিয়ে থাকি। আর তৈরি করতে পারি তড়িৎ চুম্বকের মজ্জা। তড়িৎ চুম্বকের মজ্জা বলতে কি বোঝায়? তড়িৎ চুম্বক, দেখো তোমরা চুম্বক কাকে বলে জানো? সেই চুম্বক দু প্রকারের হয় সেটাও জানো। একটা হলো কৃত্রিম চুম্বক আর একটা প্রাকৃতিক চুম্বক। এই কৃত্রিম চুম্বকের মধ্যে একটা অংশ পড়ে যেখানে তোমরা তড়িৎ চুম্বকের নাম পড়েছিলে, যেখানে একটা দণ্ড নিয়ে আমরা সেই দণ্ডটাকে নিয়ে তার উপরে তামার তার পেঁচিয়ে বাইরে থেকে ব্যাটারির মাধ্যমে যদি তড়িৎ পাঠানোর ব্যবস্থা করা হয়, তাহলে ওই যে মজ্জাটি যেটি আসলে কিন্তু চুম্বক নয়, সেটি কিছুক্ষণের জন্য চুম্বকের মতন কাজ করে। যে মুহূর্তে আমরা তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই সেই মুহূর্তে সেটি তার চুম্বকত্ব হারায়। এটিকেই বলা হয় তড়িৎ চুম্বক। ওই যে তড়িৎ চুম্বকের মাঝে যে দণ্ডটা, যার মধ্যে তামার তার জড়িয়েছিলাম, ওই দণ্ডটা তৈরি করার জন্য আমরা পেটা লোহা বা রট আয়রনের ব্যবহার করে থাকি। এবার আমরা আসবো ইস্পাত বা স্টিলে। এটা তোমাদের বহু পরিচিত। স্টিল দিয়ে তো আমরা বহু কিছু বানাই, বিশেষত ছুরি, কাঁচি, ব্লেড বা অস্ত্রোপচার মানে অপারেশন থিয়েটারে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলি, নাঙল, ট্রাক্টরের ফলা, বিভিন্ন ধরনের অস্ত্র, বন্দুক, ট্রাঙ্ক, মেশিন গান, রেল লাইনের বগি মানে রেল লাইন তৈরি করা হয়, রেলের বগি তৈরি করা হয়, ইঞ্জিনের চাকা তৈরি করতে ব্যবহৃত হয়, সেতু তৈরি করতে পারি, বাসনপত্র তো প্রথমেই বলেছিলাম। এগুলো সবই আমরা স্টিল দিয়ে বানিয়ে থাকি। নেক্সট আমরা আসবো কাস্ট আয়রন বা ঢালাই লোহা। কাস্ট আয়রন নামটার সাথেও তোমরা পরিচিত। কাস্ট আয়রনের যে কড়াই পাওয়া যায় বাড়িতে, সেই কড়াইতে রান্না হয়। কেমন? এই কাস্ট আয়রন দেখো কিসে তৈরি, কি কি এটা দিয়ে তৈরি হয়। রেলিং তৈরি করা যেতে পারে, বাতি স্তম্ভ মানে স্ট্রিট যে ল্যাম্প গুলো তৈরি হয় তাদের যে দণ্ডটা বা স্তম্ভটা সেটা তৈরি করতে কাস্ট আয়রন ব্যবহার করা হয়। এছাড়া কড়াই তৈরিতে তো বলেইছি, রড তৈরি করতে, জলের পাইপ তৈরি করতে, ম্যানহোলের ঢাকনা তৈরি করতে কাস্ট আয়রন ব্যবহার করা হয়। ঠিক আছে? এই 3 রকম আয়রনের ব্যবহারের সাথে সাথে তোমাদেরকে জানতে হবে যে এই 3 রকম নাম হলো কিভাবে। আয়রনের সাথে এখানে কার্বন উপস্থিত থাকে। কি পার্সেন্টেজে কার্বন উপস্থিত রয়েছে তার উপরে নির্ভর করে এই রট আয়রন, স্টিল আর কাস্ট আয়রন আলাদা আলাদা হয়। যদি 0.1 থেকে 0.15% কার্বন থাকে তাহলে সেটি হলো রট আয়রন। ইস্পাতের মধ্যে 0.15 থেকে 1.5% অব্দি কার্বনের পরিমাণ থাকে, আর ঢালাই লোহাতে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন থাকে।
2 থেকে 4% বা 4.5% কার্বন এর মধ্যে থাকে। তোমাদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে এই 3 ধরনের লোহার মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম লোহা কোনটি? বিশুদ্ধতম লোহা সেটিই হবে যার মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে কম। তাহলে কার্বনের পরিমাণ সবচেয়ে কম কার মধ্যে পেয়েছিলাম আমরা? পেটা লোহাতে বা রট আয়রনে। তার মানে সবচেয়ে শুদ্ধ লোহা হচ্ছে রট আয়রন। বলতে পারবে তোমরা প্রশ্ন আসলে? পরের স্লাইডে যাই। কপার। কপার বললে আমাদের প্রথমেই মনে পড়ে যে তার, বাড়িতে যত তারের কাজ হয় সেটা আমরা কপারের সাহায্যে করে থাকি। আর কি হয়? তড়িৎ দ্বার, তোমরা জানো ক্যাথোড অ্যানোড ইত্যাদি তড়িৎ দ্বার তৈরি করার জন্য বা তড়িৎ দ্বার হিসাবে আমরা কপারকে ব্যবহার করে থাকি। তড়িৎ লেপনের কাজে কপার ব্যবহার হয়। বিভিন্ন ধরনের মুদ্রা, মূর্তি, অক্ষর, ছাঁচ তৈরি করার জন্য কপার ব্যবহার করা হয়। রান্নার বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র, বয়লার তৈরি করতে কপার ব্যবহার করা হয়। আর ক্যালোরিমিটার যে যন্ত্রটি রয়েছে সেটি তৈরি করার জন্য কপারের ব্যবহার দেখা যায়। এবার আসবো জিঙ্কে। নীলাভ সাদা এই যে জিঙ্ক, এই যে ধাতু, সেটা তৈরি হয় লোহার উপরে মরচে পড়া রোধ করতে। যদি লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তোমরা তো দেখেছো যে লোহার মধ্যে কেমন মরচে পড়ে, তাহলে এই জিঙ্কের প্রলেপ দিলে লোহায় মরচে পড়াটা বন্ধ হয়ে যায়, লোহা দীর্ঘস্থায়ী হয়। এছাড়া ধাতব সোনা, রূপো নিষ্কাশন করতে জিঙ্ক ব্যবহার করা হয়। হাইড্রোজেন তৈরি করার সময় জিঙ্কের সাথে ডাইলিউটেড H2SO4 যদি আমরা মেশাই, তাহলে সেখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পেতে পারি। বিজারক রূপে জিঙ্ক ব্যবহার করা হয়। সাদা রং জিঙ্ক হোয়াইট প্রস্তুতিতেও জিঙ্ক ব্যবহার করে থাকি আমরা। ছাপার জন্য যে ব্লক পাওয়া যায় সেই ব্লক তৈরি করতে জিঙ্ক ব্যবহার করি। তাছাড়াও তড়িৎ কোষে নির্জল ব্যাটারি, যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি বা তোমরা যে ছোট ছোট যে ব্যাটারিগুলো আমরা বাড়িতে ব্যবহার করি ঘড়ির মধ্যে বা রিমোটে, সেই ব্যাটারিগুলো তৈরি করতে জিঙ্ক লাগে। এখানে আমি একটু সাদা রং জিঙ্ক হোয়াইটের কথা তোমাদেরকে বলবো। এই জিঙ্ক হোয়াইটের সংকেত হচ্ছে ZnO, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এটাকে কি করা হয়? এটার রংটা হলো সাদা, এটাকে আমরা পেইন্ট রূপে ব্যবহার করে থাকি। আবার কসমেটিকেও আমরা জিঙ্ক হোয়াইট ব্যবহার করি, এটি জলে দ্রবীভূত হয় না। নেক্সট বলবো আমরা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ব্যবহার তো বাসনপত্র তোমরা জানোই, বাড়িতে বেশিরভাগ রান্নার বাসনপত্র তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এছাড়া তার তৈরি করার জন্য, কেবল তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের প্যাকিং ফয়েল, এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার নিয়ে যাওয়ার জন্য বা খাবার বেশিক্ষণ সতেজ রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য আমরা এই প্যাকিং করে থাকি অ্যালুমিনিয়ামের শীট দিয়ে। থার্মিট পদ্ধতিতে রেল লাইন ভাঙা অংশ জোড়া দিতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। এই থার্মিট পদ্ধতি আজকের চ্যাপ্টারে আমরা বিশদে পড়ব। এরপর বিভিন্ন রং, বাজি, বিস্ফোরক তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। ডুরালুমিন, অ্যালনিকো, ম্যাগনেলিয়াম প্রভৃতি সংকর ধাতুগুলো অত্যন্ত কঠিন হয়, সেইগুলো তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করি আমরা। এছাড়া গাড়ির যে কাঠামো, যেমন ধরো ট্যাক্সির কাঠামো বা রিক্সার কাঠামো ইত্যাদি, যে বাইরের যে খোলসটা সেটা ব্যবহার করা, সেটা তৈরির জন্য আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। শুধু তাই না, বিমান গাড়ি মানে বিমানের, প্লেনের যে বাইরের যে অংশটা যেটা থাকে সেটাও আমরা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারাই নির্মিত। এরপর আমরা আসবো ধাতু সংকরে। দেখো, সংকর শব্দটা, ধাতু শব্দটার মানে তো তোমরা জানো। সংকর শব্দটার মানে হলো মিশ্রণ। যখন 2 বা ততোধিক ধাতুকে আমি মিশিয়ে একটা একক ধাতু রূপে আচরণ করব, তখন তাকে বলা হয় ধাতু সংকর। এটা সমসত্ত্বও হতে পারে, আবার অসমসত্ত্ব মিশ্রণও হতে পারে। কিন্তু ধাতু সংকর বলতে কেবলমাত্র ধাতুর সংকরকেই বোঝায় বা একাধিক ধাতুকে বোঝায় তাই কিন্তু নয়। এটার মধ্যে ধাতু ছাড়াও কখনো কখনো অধাতুও দেখা যায়। এর মধ্যে আমরা কার্বন মেশাতে পারি, কখনো বা ফসফরাস, সিলিকন ইত্যাদি অধাতুও মেশানো যেতে পারে। তোমরা একটু আগেই ইস্পাতের কথা পড়েছিলে, তখন মনে আছে নিশ্চয়ই আয়রনের সাথে কার্বন মিশ্রিত ছিল, তাই তো? তাহলে ধাতু সংকর বোঝা গেল। তাহলে ধাতু সংকরের মধ্যে কেবল ধাতু থাকবে তা না, অধাতুও থাকতে পারে। এবার কথা হচ্ছে যেটাকে কিভাবে তৈরি করা যায়। দেখো, একটা মূল ধাতু আছে যেটার মধ্যে, যেটাকে আমরা প্রথমে মানে বেশি অংশ যেটা আমরা ব্যবহার করব, তাহলে সেই ধাতুটাকে নিয়ে প্রথমেই আমরা তার
তাকে গলিয়ে ফেলবো, গলিয়ে ফেলে সেটি তরল অবস্থায় চলে যাবে। এরপর বাকি যে ধাতুগুলো বা অধাতু আছে তাকে এর সাথে মিশিয়ে ফেলা হয়, মিশিয়ে ধীরে ধীরে ঘরের উষ্ণতায় ঠান্ডা করা হয়। এভাবে ঠান্ডা করতে করতে দেখা যায় যে সেটি যখন ঘরের উষ্ণতায় এলো তখন দৃঢ় হয়ে গেল, কঠিন হয়ে গেল, তখন তাকে আমরা সংকর ধাতু বলবো। ঠিক আছে? আচ্ছা, এই সংকর ধাতু কেন, মানে এত কষ্ট করব কেন, সংকর ধাতু কেন, কি কাজে লাগে আমাদের জানো তো? এমনি একটা ধাতুর চেয়ে, একক ধাতুর চেয়ে যদি সংকর ধাতু ব্যবহার করি সেটা অনেক বেশি কঠিন হয়, অনেক বেশি দৃঢ় হয়, জলবায়ুর হাত থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এটা সম্প্রসারণশীলতা বেড়ে যায়, এর কাঠিন্য বেড়ে যায়, আমি আগেই বলেছি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এরকম করে থাকি। ঠিক আছে? এরপর নেক্সট যে টপিকে কথা বলবো সেটা হলো অ্যামালগাম। অ্যামালগাম এর বাংলা নাম হচ্ছে পারদ সংকর। নিশ্চয়ই বুঝতে পারছো যে পারদ সংকরে একটা ধাতু অবশ্যই থাকবে পারদ বা মার্কারি। তাহলে ধাতু সংকরের যদি একটি উপাদান হয় পারদ, তাহলে তাকে আমরা বলবো পারদ সংকর। এই পারদের সাথে আর কি কি মেশানো যেতে পারে? এই পারদের সাথে টিন মেশানো যেতে পারে, জিঙ্ক মেশানো যেতে পারে, সিলভার মেশানো যেতে পারে। তখন সেটাকে আমরা বলে থাকবো ওই ধাতুর অ্যামালগাম। যেমন ধরো যদি জিঙ্ক মেশানো থাকে তখন আমরা বলবো জিঙ্ক অ্যামালগাম, যদি টিন মেশানো থাকে তাহলে আমরা বলবো টিন অ্যামালগাম, যদি রূপো মেশানো থাকে তাহলে আমরা বলবো সিলভার অ্যামালগাম। মানে এইরকম ভাবে আমরা নাম ধরে ডাকবো। এবার এদের একটু কাজ বলি। দেখো, এই যে সিলভার অ্যামালগাম, এটি দাঁতের ফিলিং তৈরি করতে সাহায্য করে। দাঁতের অনেক সময় ক্ষয় হয়ে যায় বা দাঁতকে মেরামতের প্রয়োজন হয়, তখন সেখানে আমরা এই সিলভার অ্যামালগাম ব্যবহার করে থাকি। আয়না প্রস্তুত করার জন্য আমরা টিন অ্যামালগাম ব্যবহার করে থাকি। আর জিঙ্ক অ্যামালগাম ল্যাবরেটরিতে বিভিন্ন বিজারক পদার্থ রূপে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল পারদ সংকর বা অ্যামালগাম। পারদ সংকর বা অ্যামালগাম খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকে। পরের অংশে আমরা যাব, যেটি হলো ধাতু সংকর এবং তাদের ব্যবহার। ধাতু সংকর কাকে বলে আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা এবার এদের ব্যবহারে যাব। দেখো, আয়রনের ধাতু সংকর বলতে কলঙ্কহীন ইস্পাত, যেটা তোমরা খুব ভালো চেনো। কলঙ্কহীন ইস্পাতের আরেকটা নাম হচ্ছে স্টেইনলেস স্টিল। এবার এই স্টেইনলেস স্টিল তৈরি হয় কি দিয়ে? আয়রন এবং তার সাথে সামান্য পরিমাণ কার্বন থাকে, এছাড়াও নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি দিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। স্টেইনলেস স্টিলের বাসনপত্র আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। এছাড়াও ছুরি, কাঁচি, অস্ত্রোপচার করার জন্য যে মানে অপারেশনের সময় যে যন্ত্রপাতি লাগে, মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরি করার জন্য এই কলঙ্কহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আয়রনের আরো ধাতু সংকর হচ্ছে ইনভার, ম্যাঙ্গানিজ স্টিল, অ্যালনিকো ইত্যাদি। ইনভারও একটা ইম্পর্টেন্ট সংকর, যার মধ্যে আয়রনের মধ্যে সামান্য পরিমাণ কার্বন এবং নিকেল মিশিয়ে এটা তৈরি করা হয়। ঘড়ির পেন্ডুলাম, মিটার স্কেল, ফিজিক্স ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করার জন্য ইনভার ব্যবহার করা হয়। এরপর আসবো ম্যাঙ্গানিজ স্টিল। দেখো, স্টিল মানেই তুমি জানো যে আয়রন আর কার্বন তো থাকবেই, আর ম্যাঙ্গানিজ স্টিল মানে তার মধ্যে আর কি থাকবে? ম্যাঙ্গানিজ রয়েছে। এটা কি কাজে লাগে জানো? হেলমেট তৈরি করা যায় এটা দিয়ে। রেল লাইনের পাথর চূর্ণ করার জন্য, ভাঙার জন্য আমরা এই ম্যাঙ্গানিজ স্টিলকে ব্যবহার করে থাকি। এবার আসি অ্যালনিকো। নামটা দেখো, নামটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে, এই অ্যালনিকোর মধ্যে অ্যালুমিনিয়াম আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, অ্যালনিকো। আর এটা যেহেতু লোহার সংকর, তাহলে লোহা তো থাকবেই। স্থায়ী চুম্বক তৈরি করার জন্য অ্যালনিকো ব্যবহার করা হয়। এরপর আসি তোমাদের ঘরের বিভিন্ন জিনিস, পিতল, ব্রোঞ্জ, কাঁসা ইত্যাদিতে। এগুলো সবই কপার দিয়ে তৈরি হয়। কপারের সাথে যখন তুমি জিঙ্ক মেশাবে তখন সেটা তৈরি করে পিতল। কপারের সাথে যখন তুমি টিন মেশাবে তখন তৈরি হয় কাঁসা। আর কপারের সাথে যখন জিঙ্ক এবং টিন উভয়ে মিশ্রিত অবস্থায় থাকবে তখন তৈরি হবে ব্রোঞ্জ। ঠিক আছে? পিতল কিসে আমরা ব্যবহার করে থাকি? টেলিস্কোপ তৈরি করতে, ব্যারোমিটারের বিভিন্ন যন্ত্রাংশ, জলের কল তৈরি করতে, এটা দিয়ে আমরা ফুলদানি, বাসনপত্র ইত্যাদি তৈরি করে থাকি। ব্রোঞ্জ কিসে লাগে? ব্রোঞ্জ তো মেডেল তৈরি করতে লাগে, এছাড়াও বাসনপত্র, গয়না, মূর্তি, মুদ্রা, পয়সা তৈরি করতেও ব্রোঞ্জ লাগে। কাঁসাকে আমরা বেল মেটালও বলে থাকি। কেন বলো তো? ঘন্টা তৈরি হয় এটা দিয়ে। ঘন্টা, মূর্তি, বাসনপত্র ইত্যাদি কাঁসা দিয়ে তৈরি হয়। এরপরে আমরা আসবো গান মেটাল। গান মানে বুঝতেই পারছো, এটা দিয়ে বন্দুক তৈরি হয়। বন্দুক ছাড়াও ভাল্ব, যন্ত্রপাতি ইত্যাদিও তৈরি করতে সাহায্য করে এটি। এটার মধ্যে কি আছে? কপার তো রয়েছে, টিন আছে, জিঙ্ক আছে এবং তার সাথে লেডও থাকে। এটাকে বলা হয় গান মেটাল।
এবার চলে আসবো জিঙ্কে। জিঙ্কের অন্যতম ধাতু সংকর হচ্ছে জার্মান সিলভার। এটার আবার নাম শুনে সিলভার ভাবলে মুশকিল আছে। জার্মান সিলভারকে দেখতে আসলে এটা চকচক করে সিলভারের মতন, সেজন্য এরকম জার্মান সিলভার এটাকে আমরা নাম দিয়ে থাকি। এটার মধ্যে একটুও সিলভার নেই। কি কি থাকে? কপার থাকে, জিঙ্ক থাকে এবং নিকেল থাকে। কপার, এই যে জার্মান সিলভার, এই জার্মান সিলভার দিয়ে গয়নাগাঠি তো তৈরি হয়, বিভিন্ন শৌখিন দ্রব্য, ফুলদানি, বাসনপত্র ইত্যাদি বানানো হয়ে থাকে। এরপর বলবো ডেল্টা মেটালের কথা। ডেল্টা মেটালে কপার জিঙ্কের সাথে আয়রন মেশানো থাকে। জাহাজে প্রপেলার, ভালভ ইত্যাদি তৈরি করতে ডেল্টা মেটাল ব্যবহার হয়। ইলেকট্রনের নাম মনে রাখবে। ইলেকট্রনে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক থাকে। এই ম্যাগনেসিয়াম জিঙ্ক মিলে তৈরি করে ইলেকট্রন। এটা বিমান মানে প্লেন, মোটর গাড়ি, যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহার করা হয়। ডুরালুমিন, নাম শুনেই বুঝতে পারছো অ্যালুমিনিয়াম রয়েছে। অ্যালুমিনিয়াম কপারের সাথে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম এই দুটো ধাতুও থাকে। মোটর গাড়ি বা বিমানের কাঠামো তৈরি করতে, কৃত্রিম উপগ্রহ তৈরি করতে ডুরালুমিন লাগে। আর সবশেষ হলো ম্যাগনেলিয়াম, যেটা ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামে যৌগ বা সংকর বলতে পারি। হালকা যন্ত্রপাতি, যানবাহনের কাঠামো, তুলা যন্ত্র বা ব্যালেন্স তৈরি করার জন্য ম্যাগনেলিয়াম ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, ধাতু সংকর থেকে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন থাকে। তোমরা টেস্ট পেপার সলভ করলেও দেখবে যে ধাতু সংকর থেকে প্রশ্ন আসছে। হয় নাম তুলে দিয়ে আসে, যেমন ধরো বলা হলো জার্মান সিলভারে উপাদানগুলি লেখো, স্টেইনলেস স্টিলের উপাদানগুলি লেখো, বা হয়তো 3-4টে নাম ধাতু সংকরের নাম দিয়ে দেওয়া হলো, তার মধ্যে বলা হলো যে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বা কোনটির মধ্যে অ্যালুমিনিয়াম নেই ইত্যাদি। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা খুব মন দিয়ে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। পরের অংশে আসি, আকরিক এবং খনিজ। দেখো, খনিজ শব্দটার মানেই হচ্ছে খনিজাত। খনি থেকে যা পেয়েছি তাই হচ্ছে খনিজ। খনি থেকে কি পাওয়া যায়? শিলা পাওয়া যায়। সেই শিলার মধ্যে কি থাকে? সেই শিলার মধ্যে ধাতু থাকে। এবার এই ধাতুগুলো না বিশুদ্ধ অবস্থায় থাকে এমনটা না, বিভিন্ন জিনিসের সাথে মিশে থাকে এবং কম্পাউন্ড করে থাকে, যৌগ গঠন করে থাকে। কখনো অক্সিজেনের সাথে অক্সাইড তৈরি করে, কখনো সালফারের সাথে সালফাইড তৈরি করে, কখনো কার্বনেটের সাথে ধাতব কার্বনেট তৈরি করে, সালফেট তৈরি করে ইত্যাদি। এবারে এইগুলো থেকে আমাদেরকে ধাতু নিষ্কাশন করতে হয়। এবার ধাতু নিষ্কাশন করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ধাপে সেই পদ্ধতিগুলো নিয়ন্ত্রিত হয়। তাহলে এই আকরিক বলবো আমরা তাদেরকে। এই খনিজর পরে যে শব্দটা আমরা শিখবো সেটা হলো আকরিক। খনিজ পদার্থকে সুলভে এবং তাড়াতাড়ি, হ্যাঁ, সুলভে মানে টাকা পয়সা বিশেষ, মানে খুব টাকা পয়সা খরচ করে আমি ধাতু নিষ্কাশন করছি সেরকমটা হবে না। খনিজ পদার্থ থেকে আমরা সহজে এবং সুলভে যখন কোনো ধাতু নিষ্কাশন করতে পারি, তখন ওই খনিজটাকেই আমরা বলবো আকরিক পদার্থ। কার আকরিক? যে ধাতুটা নির্গত করছি সেই ধাতুর আকরিক। বোঝা গেল? তাহলে খনিজ হচ্ছে সবকিছুই যা যা কিনা আমরা খনি থেকে পাই, আর আকরিক হচ্ছে সেই সমস্ত খনিজ পদার্থ যাদের মধ্যে থেকে সহজে এবং সুলভে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি। এবার একটা ছোট্ট উদাহরণ দিলে তোমাদের মধ্যে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। যেমন ধরো, চায়না ক্লে এবং বক্সাইট, দুটোর মধ্যেই অ্যালুমিনিয়াম রয়েছে। তাহলে দুটো থেকেই আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি। কিন্তু দেখা যায় বক্সাইট থেকে যত সহজে এবং সুলভে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি, চায়না ক্লে থেকে ততটাই কঠিনভাবে বা অনেক পয়সা খরচ করে আমাকে অ্যালুমিনিয়াম নির্গত করতে হচ্ছে বা নিষ্কাশন করতে হচ্ছে। তাহলে তোমার কাছে দুটো অপশনই রয়েছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য বক্সাইটও রয়েছে, আবার চায়না ক্লেও রয়েছে। তুমি কোন পদ্ধতিটা, তুমি কাকে নেবে, তুমি কাকে বেছে নেবে? তুমি নিশ্চয়ই বক্সাইটকেই বেছে নেবে। তাহলে এই বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। খনিজ কিন্তু দুটোই, চায়না ক্লেও খনিজ, আবার বক্সাইটও খনিজ। কিন্তু যদি আকরিক বলি তাহলে বক্সাইট কেবলমাত্র আকরিক, চায়না ক্লে আকরিক নয়। এখান থেকে আমরা এই যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে সমস্ত আকরিকই খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। যাদের মধ্যে থেকে সহজে এবং সুলভে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, কেবলমাত্র সেই সমস্ত খনিজকেই আমরা আকরিক বলে ডাকি। ঠিক আছে, এবারে আমরা চলে আসব আকরিকের সাধারণ নাম এবং সংকেত। দেখো, আয়রনের আকরিক যদি নাম জিজ্ঞাসা করা হয় তাহলে রেড হেমাটাইটের নাম তোমরা মনে রাখবে। একই সাথে ম্যাগনেটাইট এবং স্প্যাথিক আয়রন। স্প্যাথিক আয়রন হচ্ছে কার্বনের
স্প্যাথিক আয়রন হচ্ছে আয়রনের কার্বনেট যৌগ, আর বাকি রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট দুটোই হলো অক্সাইডের যৌগ। এরপর আসবো কপারে। কপারের আকরিক হলো কপার পাইরাইটিস, কপার গ্লান্স, ম্যালাকাইট, কিউপ্রাইট ইত্যাদি। এবার কপার গ্লান্স, কিউপ্রাইট এদের সংকেত মনে রাখবে। কপার গ্লান্স হচ্ছে Cu2s, কিউপ্রাইট হচ্ছে Cu2O। ম্যালাকাইট হচ্ছে বেসিক কপার কার্বনেট CuOH2 CuCO3, আর কপার পাইরাইটিসের সংকেত সেটাও মনে রাখবে CuFeS2। আসবো জিঙ্কে। জিঙ্ক হলো জিঙ্ক ব্লেন্ড ZnS, ক্যালামাইন ZnCO3, জিঙ্কাইট ZnO। বক্সাইটের আকরিকের নাম, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট ইত্যাদি। বক্সাইটের সংকেত মনে রাখবে। বক্সাইটের সংকেত প্রায়শই লিখতে দেয় অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু কেলাস জল Al2O3 2H2O। গিবসাইট হচ্ছে Al2O3 3H2O, আর তার সাথে ক্রায়োলাইটকেও, ক্রায়োলাইটের সংকেতও অনেক সময় লিখতে দেয় AlF3 3NaF। তাহলে এই কটা আকরিকের নাম এবং সংকেত মুখস্থ করে ফেলবে। এখান থেকে অনেক সময় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা MCQ ইত্যাদি আসে। এবার চলে আসবো আমরা জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় মতবাদে। দেখো, তোমরা ছোটবেলা থেকেই জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে এটা জানো। কোনো যৌগের সাথে বা মৌলের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ, আবার কোনো একটি মৌলের সাথে বা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। কোনো যৌগ থেকে যদি অক্সিজেন অপসারিত হয়ে যায় তাহলে তাকে বলা হয় বিজারণ, আবার কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় তাহলে তাকে বলা হয় জারণ। এই অবধি তো আমাদের জানা। আমরা আগের ক্লাসে এটাও জেনেছি যে জারণ বিজারণের একটা ইলেকট্রনীয় মতবাদ আছে। ইলেকট্রন যুক্ত হওয়া বা ইলেকট্রন বেরিয়ে যাওয়া, কোনো একটা সিস্টেম থেকে ইলেকট্রন যুক্ত হওয়া বা বেরিয়ে যাওয়া, সেটাও জারণ এবং বিজারণ পদ্ধতির অন্তর্গত। এবার আমরা একটু বোর্ডে গিয়ে এই ব্যাপারটা ভালো করে বুঝবো। জারণ হচ্ছে সেই পদ্ধতি যেখানে কোনো একটা সিস্টেম, পরমাণু হতে পারে, কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন, তারা যখন ইলেকট্রন বর্জন করে তখন সেই ঘটনাকে আমরা বলবো জারণ। কেমন দেখো, ধরো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলো, করে কি তৈরি হবে? সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, ম্যাগনেসিয়াম, আরেকবার আঁকি আমি, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, তৈরি করবে কি? ম্যাগনেসিয়াম 2+। তাই তো? তাহলে এই যে সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ হলো, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে Mg2+ হলো। খেয়াল করো, এখানে এই যে ইলেকট্রন বর্জন করছে এই ঘটনাটাকেই আমরা বলছি জারণ। এবার যখন কোনো একটা সিস্টেম ইলেকট্রন বর্জন করে তার আগে ওর জারণ সংখ্যা ছিল 0, তাই তো? সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম বা যে কোনো ধাতুই যদি আমি নিই, যে কোনো পরমাণুই যদি নিই, তাহলে তার কি কোনো চার্জ আছে? তার তো কোনো চার্জ নেই। যদি না থাকে তার মানে তাকে আমি বলতে পারি যে তার অক্সিডেশন নাম্বার হলো 0 বা তার জারণ সংখ্যা হচ্ছে 0। সেখান থেকে সে কোথায় যাচ্ছে? সোডিয়াম গেল +1-এ, ম্যাগনেসিয়াম গেল +2-তে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো। কি ঘটলো? জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো। কিরকম করে বৃদ্ধি ঘটলো? ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। সোডিয়ামে জারণ সংখ্যা 0 থেকে +1 হয়েছে। তাহলে বুঝতে পারছো তো, 0 থেকে +1 এর দিকে যাচ্ছে বা 0 থেকে +2 এর দিকে যাচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো। তাহলে জারণ সংখ্যার যদি বৃদ্ধি ঘটে তাহলে আমরা সেই ঘটনাকে বলবো জারণ। আর কিভাবে হতে পারে? ধরো কপার Cu+, ঠিক আছে, এটা অলরেডি একটা কপারের ক্যাটায়ন। এবার সে যদি আরো একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে কি তৈরি করবে? কপার 2+। ধরো টিন 2+, সে দুটো ইলেকট্রন বর্জন করলো, কি তৈরি হবে? Sn4+। এখানেও দেখো, এখানেও যদি তুমি খেয়াল করো তাহলে কপার
+1 জারণ স্তর থেকে +2 জারণ স্তরে গেছে, তাহলে জারণ সংখ্যার কি হয়েছে? বৃদ্ধি ঘটেছে। জারণ সংখ্যার বৃদ্ধি হওয়া মানে সেটা জারণ। টিনের ক্ষেত্রে কি হয়েছে? +2 স্টেট থেকে +4 স্টেটে গেছে। তাহলে এই যে +2 স্টেট থেকে +4 স্টেটে গেছে, তাহলে জারণ সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানেও কি হয়েছে? জারণ ঘটেছে। তাহলে কি দেখলাম আমরা? পরমাণু থেকে দেখলাম, আমরা ক্যাটায়ন থেকে দেখলাম। এবার একটু অ্যানায়ন থেকে দেখব। ধরো Cl- যখন তার এই যে মাইনাসটা হয়েছে কিসের জন্য? ইলেকট্রনের জন্য। একটা অতিরিক্ত ইলেকট্রন আছে এর মধ্যে, সেই অতিরিক্ত ইলেকট্রনটাকে যদি ছেড়ে দেয় তাহলে কি তৈরি হবে? Cl তৈরি হবে। তাহলে এই যে Cl তৈরি হচ্ছে, এর জারণ সংখ্যা কত? 0। এর তো কোনো চার্জ নেই, 0। তাহলে কি হলো? -1 থেকে 0 হলো। বা ধরো অক্সিজেন 2-, সে কি করলো? দুটো ইলেকট্রন ত্যাগ করলো। দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কিসে পরিণত হবে? অক্সিজেনে পরিণত হবে। তাহলে এবারে দেখো, তাহলে -1 চার্জ থেকে কোন চার্জে গেল? 0। -2 থেকে কোন চার্জে গেল? 0। তাহলে প্রত্যেকটা বাড়ি কি হয়েছে? জারণ হয়েছে। কেমন? তাহলে যদি সংক্ষেপে সামারাইজ করি, যদি আমরা বলি, তাহলে কি বলবো? কোন সিস্টেম থেকে যদি ইলেকট্রন অপসারিত হয় তাহলে সেই সিস্টেমের জারণ ঘটেছে বলে থাকি আমরা। যদি জারণ ঘটে সেটাকে আমাদের আরো একবার মিলিয়ে নেওয়ার উপায় হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি। যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো যে সেই সিস্টেমের জারণ হয়েছে। এমনি বোঝা গেছে? এবার চলে আসবো বিজারণে। আচ্ছা, এখানে কি হয়েছে? টিন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছিল। আচ্ছা, পরের আমরা দেখবো এবার বিজারণ। পরের অংশেতে আমরা যাব। বিজারণ। দেখো, তাহলে জারণ যদি ইলেকট্রন বর্জন হয় তাহলে বিজারণ কি হবে? এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের নামই হচ্ছে বিজারণ। ঠিক আছে? উদাহরণ দিয়ে দেখাই তোমাদেরকে। ধরো ক্লোরিন Cl একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা মাইনাস চার্জ গ্রহণ করলো। তাহলে ক্লোরিনের চার্জ কি হয়ে যাবে? -1। তাহলে 0 ছিল, -1 হলো। তাহলে জারণ সংখ্যা হ্রাস পেল। সালফার দুটো ইলেকট্রন কি করলো? গ্রহণ করলো। দুটো ইলেকট্রন গ্রহণ করলো। সালফার কি তৈরি করলো? S2-। দুটো ইলেকট্রনকে গ্রহণ করেছে, দুটো মাইনাস চার্জ নিয়েছে, তো সুতরাং তার চার্জ হয়ে গেল -2। কোথা থেকে? 0 থেকে। তাহলে 0 ছিল তার ইনিশিয়াল চার্জ, এখন তার চার্জ কত হয়েছে? -2। তার মানে তার চার্জ বেড়েছে, অক্সিডেশন নাম্বার বেড়েছে না অক্সিডেশন নাম্বার কমেছে? মানে জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। জারণ সংখ্যা যদি কমে তাহলে আমরা বলি বিজারণ হয়েছে। কেমন? আচ্ছা, আবার দেখো আয়রন +3 স্টেটে ছিল, তারপরে ফেরিক স্টেটে ছিল। আমরা একটা ইলেকট্রন গ্রহণ করিয়েছি তাকে, তাহলে আয়রন কি হয়েছে? আয়রন +2 স্টেটে গেছে। ধরে নাও টিন, আবার সেই টিন +4 স্টেটে যাকে পাঠিয়েছিলাম, সে দুটো ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করে সে কি হয়েছে? সে দুটো ইলেকট্রন গ্রহণ করে Sn2+ হয়েছে। তাহলে কি হলো ঘটনাটা যেটা ঘটলো, আয়রন 3+ থেকে আয়রন 2+ গেছে, জারণ সংখ্যা কমেছে। টিন 4+ থেকে 2+ গেছে, জারণ সংখ্যা কমেছে। তাহলে এক্ষেত্রেও কি হলো? বিজারণ ঘটলো। তাহলে বিজারণ যখন ঘটে তখন কি হয়? কোনো একটি সিস্টেম, কোনো পরমাণু বা কোনো আয়ন, সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ যদি করে তাহলে সেই যে পদ্ধতি বা সেই যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো বিজারণ প্রক্রিয়া। বোঝা গেছে? এবার আরো একটা উদাহরণ দিই, যেখানে আমি দেখাবো তোমাদের যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে। দেখো, বোর্ডে একটা ইকুয়েশন লেখা আছে, FeCl3 + SnCl2, সেখান থেকে FeCl2 আর SnCl4 তৈরি হয়েছে। ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, Fe3+ + Sn2+, সেখান থেকে তৈরি হয়েছে Fe2+ + Sn4+। এটা লিখতে পারি আমরা। ক্লোরিন গুলোকে যদি আমরা
বাদ দিই, তাই তো? এখানে এটাকে যদি আমরা ভাঙতাম তাহলে কি পেতাম? Fe3 প্লাস প্লাস 3Cl মাইনাস। আমরা শুধু এই অংশটুকুকে নিয়েছি। আবার যদি একে ভাঙতাম তাহলে কি পেতাম? SN2 প্লাস প্লাস 2Cl মাইনাস। আমরা শুধু এই পার্টটাকে নিয়েছি। ঠিক একই রকম ভাবে এই পার্টটা আর এই পার্টটুকুকে নেওয়া হয়েছে এবং এই অংশটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবারে তোমরা জারণ বিজারণে এসো। কি হবে? আয়রন, যদি আমি বলি যে দেখাও যে এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, কেমন? তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? আয়রন কি চেঞ্জ হয়েছে? আয়রনে চেঞ্জ হয়েছে আয়রন 3 প্লাস থেকে আয়রন 2 প্লাসে এসেছে। আর কি হয়েছে? টিন 2 প্লাস থেকে Sn4 প্লাসে এসেছে। অর্থাৎ স্ট্যানাস থেকে স্ট্যানিক হয়েছে আর ফেরিক থেকে ফেরাস হয়েছে, তাই তো? তাহলে Sn2 প্লাস থেকে Sn4 প্লাস হওয়াটা জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এটা কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। আর এখানে দেখো আয়রন 3 প্লাস থেকে 2 প্লাস হয়েছে, অর্থাৎ এখানে কি হয়েছে? রিডাকশন হয়েছে। রিডাকশন হয়েছে বা আমরা বলতে পারি বিজারণ হয়েছে। এবার আয়রন 3 প্লাস থেকে আয়রন 2 প্লাস যে হলো সেটা কি হয়েছে তোমরা নিজেরাই এবার করতে পারবে। আয়রন 3 প্লাস সেখান থেকে আয়রন 2 প্লাস হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করেছে। একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করেছে Fe2 প্লাস। Sn কি করেছে? টিন কি করেছে? টিন দুটো ইলেকট্রন আরো নিষ্কাশন করে দিয়েছে বা বের করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, নিয়ে Sn4 প্লাসে পরিণত হয়েছে। তাহলে সহজেই আমরা বলতে পারলাম যে বিজারণ কোথায় হয়েছে। তাহলে এখানে বিজারণ হয়েছে, এখানে কি হয়েছে? জারণ হয়েছে। দুভাবে আমরা বোঝাতে পারলাম। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করেছে, আবার অক্সিডেশন নাম্বার বেড়েছে। আবার বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করেছে সিস্টেম এবং তার জারণ সংখ্যা কমেছে। ঠিক আছে, তাহলে একই ইকুয়েশনের মধ্যে আমরা জারণ এবং বিজারণকে দেখে নিলাম। কেমন? তাহলে জারণ বিজারণ এইভাবে যখন আমরা ধাতু নিষ্কাশন করব তখন আমাদের এই জারণ বিজারণটা কাজে লাগবে। কেমন? আচ্ছা, এবার যদি বলা হয় যে জারক পদার্থ আর বিজারক পদার্থকে শনাক্ত করো, তাহলে আমরা কি করে করব? দেখো, জারণ হয়েছে কার? টিনের জারণ হয়েছে। তাহলে টিনকে জারিত করেছে কে? আয়রন 3 প্লাস। তাহলে আয়রন 3 প্লাস হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থ অন্যকে জারিত করে। জারক পদার্থ অর্থাৎ যে অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। আর যদি টিনের কথায় আসে তাহলে টিনের কি হয়েছে? জারণ হয়েছে এবং আয়রনকে সে কি করেছে? বিজারিত করেছে। আয়রনকে 3 প্লাস থেকে 2 প্লাসে নিয়ে গেছে কে? Sn2 প্লাস। তাহলে এখানে বিজারক পদার্থকে টিন 2 প্লাস বা স্ট্যানাস। বিজারক পদার্থ। বোঝা গেল? তাহলে জারণ বিজারণ আবার একবার ছোট্ট করে আমরা আলোচনা করে নিই। জারণ হচ্ছে ইলেকট্রন যখন কোনো একটা সিস্টেম থেকে ইলেকট্রন যখন বেরিয়ে যায়, ইলেকট্রন যখন ত্যাগ করে কোনো সিস্টেম, তখন তার জারণ হয় এবং জারণের ফলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আর যখন বিজারণ হয় তখন কোনো একটা সিস্টেম ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তা কি হচ্ছে? বিজারণ হচ্ছে এবং বিজারণের ফলে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হ্রাস পায়। আজকের ক্লাসটা এই অবধি। এর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ধাতুদেরকে কোন কোন পদ্ধতিতে আমরা নিষ্কাশন করতে পারি। নমস্কার।